আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইকোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বাংলার দিনগুলো দ্বিতীয় পর্ব শিখবো। চলো ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবো না। তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্বে, প্রথম পর্ব আমরা এক সপ্তাহ এই যে প্রথম এই প্যারাটা পর্যন্ত পড়ছি, অর্থাৎ মরতে দেব না। এবার দ্বিতীয় প্যারা থেকে আমরা পড়বো। আচ্ছা, আমার নাকে একটা ব্যারাম ছিল। এটা শেখ মুজিবুর রহমান বলতেছে, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা একদম আগের পর্ব পর্যন্ত দেখবা, তারপরে তোমরা এই সিরিয়ালটা সহজে বুঝতে পারবা। আগের পর্বটা বেশ অনেক দিন আগে দিয়েছি। আমার নাকে একটা ব্যারাম ছিল, অর্থাৎ আমার নাকে, বঙ্গবন্ধু বলতেছে আমার তার নাকে একটা কি ছিল, ব্যারাম ছিল। এই ব্যারাম বলতেছে এটা রোগ ছিল। 2-3 বার দেবার পরে গা হয়ে গেছে। 2-3 বার দেবার পরে গা হয়ে গেছে মানে হচ্ছে বঙ্গবন্ধু এবং তার এক সহকর্মী দুইজনে মিলে কি করতেছিল, অনশন করতেছিল। যে আমাদের অনশন ধর্মঘট করতেছিল, জেলখানায় বসে কি করতেছিল, অনশন ধর্মঘট করতেছিল। এবার অনশন করে যদি মারা যায় তাহলে তো এই যে পাকিস্তান সরকারের খুবই বদনাম হবে এবং এটা নিয়ে খুব বড় একটা আন্দোলন হবে। এই জন্য কি করছে, জেলার সাহেবরা অর্থাৎ উচ্চ পদস্থ যারা আছে এরা জোর জবরদস্তি করে নাকে নল ঢুকে, যেহেতু গলা দিয়ে খাবার না, নাকে নল ঢুকে খাবার খাওয়াচ্ছে, ঠিক আছে, স্যালাইন দিচ্ছে এরকম। তাই এবার এটাই বলছে যে 2-3 বার দেবার পরে, অর্থাৎ নাক দিয়ে 2-3 বার নল দেওয়ার পরে কি করে নাকে গা হয়ে গেছে, অর্থাৎ নাকে গা হয়ে গেছে। কারণ যেহেতু তার নাকে একটা ব্যারাম ছিল, অর্থাৎ নাকে কি একটা রোগ ছিল, এই জন্য 2-3 বার নল দেওয়ার কারণে কি হয়ে গেছে, গা হয়ে গেছে এরকম। অর্থাৎ নল দিয়ে খাওয়ানোর জন্য গাটা হয়েছে। ক্লিয়ার? রক্ত আসে আর যন্ত্রণা পায়, অর্থাৎ এই নাক দিয়ে এখন রক্ত আসে এবং কি করে, যন্ত্রণা পায়, অর্থাৎ কষ্ট পাই। আমরা আপত্তি করতে লাগলাম। আমরা আপত্তি, তো আমরা কারা, এই যে মহিউদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা আগের পর্বটা দেখলে এটা ইজিলি পারবা। আমরা আপত্তি করতে লাগলাম। আপত্তি কি, যে আমরা এভাবে আমরা যে ধর্মঘট অনশন ধর্মঘট করতেছি, অর্থাৎ না খেয়ে থাকবো, মৃত্যু এরকম আমাদের দাবি না মানলে, তাহলে আমাদের এরকম জোর করে খাওয়াচ্ছেন কেন? তাহলে এই জন্য বলতে আমরা এইভাবে খাবো না, আপত্তি করতে লাগলাম। জেল কর্তৃপক্ষ শুনছে না, অর্থাৎ জেল কর্তৃপক্ষ শুনছে না। কেন জেল কর্তৃপক্ষ তাদের কথা শুনছে না জানো? যদি নল, জেল কর্তৃপক্ষ বলছে তোমরা নিজেরা খাও, যদি নিজেরা না খাও তাহলে আমরা নল দিয়ে খাওয়াবো, কিন্তু মরতে দিব না। কারণ যদি মরে যাই কোনো কারণে, যদি বঙ্গবন্ধু বা এরকম যারা মরে যায়, তাহলে আন্দোলন আরো তীব্র হবে। কারণ কোন একটা আন্দোলনে কেউ যদি মারা যায় তাহলে কিন্তু আন্দোলনটা আরো তীব্র হয়। ক্লিয়ার? এই জন্য তার মানে বলতে এরকম এটা বলতেছে, নল দিয়ে খাও, আর যদি নল দিয়ে না খাও তাহলে বলতেছে নল দিয়ে যদি না খান, অর্থাৎ নল না হলে নিজেরা খান, কিন্তু খেতে হবে, না খাইলে হবে না। কিন্তু বঙ্গবন্ধুরা কি বলছে, খাবো না, খুবই কষ্ট হচ্ছে। অর্থাৎ নল দিয়ে যে জোর করে খাওয়াচ্ছে, নল দিয়ে খাওয়ানোটা তো খুবই কষ্টের। অর্থাৎ আমার দুইটা নাকের ভেতরে, অর্থাৎ বঙ্গবন্ধু বলতেছে আমার দুইটা নাকের ভেতরে গা হয়ে গেছে, অর্থাৎ কি গা হয়ে গেছে, কারণ নলের কারণে। তারা এরকম দেখো, তারা হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ মানে হচ্ছে হাত করা, অর্থাৎ তারা হ্যান্ডকাপ পরায় না, হাত করা পরানো লোকজন নিয়ে আসে। অর্থাৎ কেন হ্যান্ডকাপ মানে হচ্ছে হাত করা পরানো লোকজন নিয়ে আসে, পরানো লোকজন নিয়ে আসে। কেন নিয়ে আসে? পরানো লোকজন নিয়ে আসে। কেন নিয়ে আসে বলতো? পরানো, অর্থাৎ হ্যান্ডকাপ পরাই হইলেও জোর করে হইলেও খাওয়াবো, অর্থাৎ তাদেরকে খাওয়াইতে হবে, এটা হচ্ছে কথা। পরানো লোকজন নিয়ে আসে। বাধা দিলেন, বাধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে। অর্থাৎ যদি আমরা খাইতে না চাই তাহলে ওই হাতে হ্যান্ডকাপ পরাইয়া তারপর জোর করে লেখা হবে, হাত বাইদা হইলে জোর করে খাওয়াই, বাবা মারা যেরকম করে। ক্লিয়ার? কারণ মরতে দিবে না, কারণ কোন আন্দোলনে কেউ মারা গেলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা আন্দোলনের রূপ নেই। ঠিক আছে, খাওয়াবে। আমার শরীরও খুব দুর্বল, অর্থাৎ বঙ্গবন্ধু হচ্ছে আমার শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ আমার শরীরও দুর্বল হয়ে পড়েছে। 5-6 দিন, কয়দিন মনে রাখবা, 5-6 দিন পরে বিছানা থেকে উঠার শক্তি হারিয়ে ফেলেছি। অর্থাৎ 5-6 দিন ধরে অনশন করতে করতে, না খাইতে খাইতে এখন কি হচ্ছে, বিছানা থেকে উঠার শক্তি হারিয়ে ফেলেছে, স্বাভাবিক। ক্লিয়ার? ওকে। আমরা ইচ্ছে করে, অর্থাৎ আমরা ইচ্ছে করে কাগজি লেবুর রস, মনে রাখবা কিসের কথা আছে, কাগজি লেবুর কথা আছে। কিসের কথা আছে? লেবু। কোন লেবু? কাগজি লেবুর কথা। রস দিয়ে লবণ পানি খেতাম, অর্থাৎ কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেত। কেন খেত? দেখো কাগজি লেবুর গুণাগুণটা কি। আমরা জানি লেবুতে থাকে ভিটামিন সি, লেবুতে থাকে কি ভিটামিন সি এর মধ্যে লবণ দিয়ে যদি তুমি কোনো খাও তাহলে ফুড বেরো থাকে না। অর্থাৎ ভিটামিন সি এর মধ্যে যদি লবণ মিক্স করো তাহলে ওই খাবারের মধ্যে আর কোনো শক্তি হবে না, খাবারটা খাবা বেঁচে থাকার মতো ওরকম, এটাতে কোনো শক্তি হবে না। অর্থাৎ খাবারের বৈশিষ্ট্য আর তখন থাকে না, শরীরে বল পাবে এমন উপাদান তারা খাবে না। অর্থাৎ যে খাবার খেলে শরীরে বল পাবে এমন খাবার খাবে না। এমন খাবার খাইলে তো তাদের অনশনের সার্থকতা থাকলো না। অনশন মানে হচ্ছে না খেয়ে মারা যাওয়া। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবা এতক্ষণ পর্যন্ত না খেয়ে মারা যাওয়া। তাই তারা কি করতেছিল, ভিটামিন সি এর মধ্যে লবণ মিশিয়ে লবণ মিশিয়েছে যেন এই খাবারের মানে গুণাগুণটা নষ্ট হয়ে যায়, খাবারের বৈশিষ্ট্য না থাকে, শরীরের বল পাবে এমন উপাদান তারা কি করবে না, খাবে না। এটাই বলছে আমরা ইচ্ছে করে কি করতাম, তাহলে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম।
আচ্ছা, কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই, এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই, অর্থাৎ কাগজের লেবুর সাথে যখন লবণ পানি মেশাবো এর মধ্যে খাবারের যে শক্তিটা নাই। আর শক্তি না থাকলে তো খাইলে এটা সমস্যা নাই, কারণ আমাদের অনশনের এরকম কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমাদের ওজনও কমতেছিল, অর্থাৎ যেহেতু তুমি দীর্ঘদিন না খেয়ে থাকতেছে, 4-5 দিন 6 দিন হয়ে যাচ্ছে, এই জন্য ওজনও কি করতেছিল, কমতেছিল। নাকের মধ্য দিয়ে নল দিয়ে খাওয়ানোর সময় নলটা একটু এদিক ওদিক হলে আর উপায় থাকতো না, অর্থাৎ খুব কষ্ট হতো। স্বাভাবিক, তুমি নাক দিয়ে যখন তোমাকে নল দিয়ে খাওয়াচ্ছে, নাকটা যদি একটু ওদিক সেদিক এবার নলটা যদি একটু নড়াচড়া করে, তাহলে নাকের মধ্যে এই যে নরম জায়গাগুলোতে লাগে এবং খুব ব্যথা পাই, তাই না? নাকের ভিতরে অনেক সময় আঙ্গুল দিয়ে যাবে, ভিতরে কোথাও যদি লাগে অনেক সময় ব্যথা পায় না, এটাই। সিভিল সার্জন সাহেব হচ্ছে ডাক্তারদের যে প্রধান আছে, সিভিল সার্জন সাহেব ডাক্তারদের যে প্রধান। এরপর সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব অর্থাৎ ডাক্তারের ডাক্তার যে প্রধান উনি আসছে, ডাক্তার সাহেব আসছে, এবং জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছে, অর্থাৎ তারা কি করতেছে আমার জন্য কোনো অসুবিধা নয়, কারণ কোনো কারণে যদি আমরা মারা যাই তাহলে কিন্তু এর একটা বড় একটা সমস্যা হয়ে যাবে দেশবাসী, এই একটা চাপ, এই চাপ সহ্য করার জন্য। ঠিক আছে, ওকে। খারাপ এরকম এরকম না হয় তার চেষ্টা করেছিলেন। বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করতেছিলেন। বারবার কি করছেন, যে এই যে ডাক্তারদের যে প্রধান তিনি বারবার নিষেধ করছেন, তুমি অনশন ধর্মঘট করো না, কারণ দায়িত্ববোধ থেকে, কারণ তুমি এই কারণ কি তিনি চান না তার কোনো রোগী মারা যাক, অর্থাৎ এই অনশন করে যদি কোনো রোগী মারা যায় তাহলে এটা কি তার একটা ব্যর্থতা না? তাহলে এই জন্যই করে, কারণ ডাক্তারই দেখবেন এরকম করবে না। ডাক্তাররা কোনো খাবার যদি মানে কষ্টদায়ক হয় কিন্তু এটা উপকারী হয়, তাহলে কিন্তু বলে একটু খাও একটু খাও, কারণ তার সে চায় তার রোগীটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তাহলে এটাই বলছে, দায়িত্ববোধ থেকে এই কথাটা বলছে যে তিনি অনশন করতে নিষেধ কেন করতেছেন, দায়িত্ববোধ থেকে, যেন তার রোগী যেন না মারা যায়। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়লো। অতিশয় মানে অনেক, তোমরা যারা উপসর্গে পড়ছো এটা উপসর্গের মধ্যে এটা ছিল, অতিশয় মানে অনেক দুর্বল হয়ে পড়েছে। এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নাই, এখন কি করছে, বিছানা থেকে উঠার শক্তি নাই। আর আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম, অর্থাৎ আমার বঙ্গবন্ধু বলতেছে আমার হার্টের অবস্থা খারাপ হয়ে গেছে বুঝতে পারলাম। পেলপিটিশন হয় ভীষণভাবে, যে দেখো পেলপিটিশন হচ্ছে দ্রুত এবং অনিয়মিত ভাবে হার্টবিট হয়ে যাওয়া, অর্থাৎ হার্টবিটটা তো আমরা নর্মালি যেন আমরা হার্টবিটের একটা লিমিট থাকে, কিন্তু খুব দ্রুত এবং অনিয়মিত হার্টবিট হয়, অর্থাৎ হার্ট ফিল করে অনেক মারা যায় এরকম যে হয়, হার্টবিট হয়। অথবা যদি আমরা কোথাও দৌড়াদৌড়ি করি, প্রচন্ড দৌড়াদৌড়ি করি, হঠাৎ করে যদি একটা দৌড় প্রতিযোগিতা দিয়ে আসি, তখন আমাদের হার্টবিটটা কেমন হয়, হঠাৎ অস্বাভাবিক হয়ে যায় না এমন। তাহলে এই যে বঙ্গবন্ধু বলতেছে এই যে পেলপিটিশন হয়ে ভীষণভাবে অর্থাৎ দ্রুত এবং অনিয়মিতভাবে কি হচ্ছে, হার্টবিট হওয়া শুরু হয়েছে। তারপর দেখেন নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, অর্থাৎ এখন কি হয়েছে, হার্টবিট এরকম নিঃশ্বাস ফেলতে খুব কষ্ট হয়। ভাবলাম আর বেশি দিন নাই, অর্থাৎ আর বেশি দিন বেঁচে নাই, অর্থাৎ আমি খুব শীঘ্রই হয়তো মারা যাব। একজন এরকম দেখো একজন কয়েদিকে দিয়ে গোপন কয়েক টুকরো কাগজ আনলাম, অর্থাৎ কয়েদি আছে যারা দেখাশোনা করে, অর্থাৎ জেলখানায় যারা দেখাশোনা করে, এই কয়েদিদেরকে দিয়ে গোপনে কয়েক টুকরো কাগজ আনলাম, কেন, বঙ্গবন্ধু চিঠি লিখবে। ঠিক আছে, তাহলে কাগজ আনলাম, যদিও হাত কাঁপছে, দুর্বলতার কারণে হাত কাঁপছে, তথাপি তারপরও ছোট ছোট করে 4টা চিঠি লিখলো। তাহলে বঙ্গবন্ধু কয়টা চিঠি লিখছিল, 4টা, কাদের জন্য লিখছে একটু পরে দেখবা, তাহলে কয়টা চিঠি লিখছে এটা মনে রাখবা। আব্বার কাছে একটা, অর্থাৎ এই 4টার মধ্যে একটা হচ্ছে বঙ্গবন্ধু তার বাপের কাছে লেখছে, রেনুর কাছে একটা, রেনু হচ্ছে তার স্ত্রী, অর্থাৎ স্ত্রীর কাছে লেখছে একটা, আর দুইটা শহীদ সাহেব ও বাসানী সাহেবের কাছে, শহীদ সাহেব এবং বাসানী সাহেব, শহীদ কাটা শহীদ হুসেন শহীদ শরীয়র্দী আছে না, হুসেন শহীদ শরীয়র্দী গণতন্ত্রের মনসপুত্র, এই অর্থে শহীদ সাহেব। আর বাসানী মানে কি, মাওলানা হামিদ খান বাসানী, এই দুজনের কাছে দুইটা লেখছে। তাহলে 4টা কার কার কাছে লেখছে, আব্বার কাছে একটা, নিজের স্ত্রীর কাছে একটা, এবং দুইটা লেখছে কার, আর বাকি একটা হচ্ছে হুসেন শহীদ শরীয়র্দী কাছে, আর একটা হচ্ছে বাসানী সাহেবের কাছে, অর্থাৎ মাওলানা বাসানীর কাছে। ক্লিয়ার? তাহলে তার দেখো তার বাবার কাছে লেখছে, স্ত্রীর কাছে লেখছে, এগুলো হচ্ছে পরিবারের যে তার প্রতি যেটা একটা দায়িত্ববোধ এটা বোঝানো হয়েছে। 2-1 দিন পর আর লেখার শক্তি থাকবে না, অর্থাৎ এখনই কেন লিখে ফেলতেছে, কারণ 2-1 দিন পরে এখনো যা শক্তি আছে, 2-1 দিন পর দুর্বলতার কারণে তাও শক্তি থাকবে না, অর্থাৎ এমন হইতে পারে দুর্বলতার কারণে বা বাক শক্তির কারণে হারিয়ে ফেলতে পারে। ক্লিয়ার? তারপর দেখো 21শে ফেব্রুয়ারি আমরা উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে উৎকণ্ঠা নিয়ে কেন দিন কাটাছে, রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল, রাতে এরকম এই সিপাহী যারা ছিল, দায়িত্বপ্রাপ্ত যারা সিপাহী যারা ছিল, এরা কিন্তু বাংলাদেশের পক্ষে, পাকিস্তানিদের পক্ষে ছিল না, ঠিক আছে, বাঙালিদের পক্ষে, অর্থাৎ এরকম ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, ঢাকায় বিভিন্ন জায়গায় ভীষণ গোলমাল হয়েছে।
কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে, অর্থাৎ অর্থাৎ কি করছে 8-9 জন লোক, কয়েকজন বলতেছে 8-9 জন লোক গুলি খেয়ে মারা গেছে। রেডিওর খবর, অর্থাৎ রেডিওর খবরে শুনেছি ফরিদপুরে হরতাল হয়েছে, অর্থাৎ ফরিদপুরে কি হরতাল হয়েছে, আগে এরকম ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল, অর্থাৎ ছাত্রছাত্রীরা কি অর্থাৎ শোভাযাত্রা করে মানে আনন্দ মিছিল করে, বিক্ষোভ, আনন্দ মিছিল, শোভাযাত্রার অর্থ হচ্ছে আনন্দ মিছিল, শোভাযাত্রার অর্থ কি আনন্দ মিছিল, কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ মিছিলের কথা বোঝানো হয়েছে। এই শোভাযাত্রা মানে আনন্দ মিছিল, বাট এখানে হচ্ছে বিক্ষোভ মিছিল করে জেল গেটে এসেছিল। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, স্লোগানগুলো কি দেখো, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা কি চাই, বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। তাহলে রাজবন্দীদের মুক্তি চাই মানে রাজবন্দী কারা, রাজনৈতিক কারণে তারা বন্দী, অর্থাৎ রাজনৈতিক কারণে বন্দী। যেমন ধরো এখন বলা আওয়ামী লীগ সরকার আছে, তাহলে অনেক সময় দেখবা আওয়ামী লীগ সরকার কি করবে, বিএনপির অনেক নেতা কর্মীদেরকে আটক করে রাখে জেলে, মানে তাদের সুবিধার জন্য, আবার বিএনপি ক্ষমতায় আসলে তারাও অনেক সুবিধার জন্য এরকম করে রাখে, রাজনৈতিক কারণে, মানে অপরাধ করছে এই জন্য না, মানে রাজনৈতিক অপহিংসার অপরাজনীতির কারণে অনেক সময় কি করে বন্দী করে রাখে, এটাই বলছে রাজবন্দী হচ্ছে রাজনৈতিক কারণে তারা বন্দী হয়। আরো অনেক স্লোগান, এরকম আরো অনেক স্লোগান দিয়েছে, আমার খুব খারাপ লাগলো এরকম। আচ্ছা মনে রাখবা এই ফরিদপুর কিন্তু এই ফরিদপুর আগে বৃহত্তর ফরিদপুর, আর বর্তমানে কিন্তু এটা হচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর, এই জন্য ফরিদপুরের কথা বলছে। ফরিদপুরে কি হয়েছে, আগে কিন্তু এই বঙ্গবন্ধুর বাড়ি এই ফরিদপুর, যেটাকে এখন গোপালগঞ্জ আমরা বলি, ঠিক আছে এরকম। আচ্ছা আমার খুব খারাপ লাগলো, কারণ সবাই নিয়ে বলতে, মহিউদ্দিনকে নিয়ে কোনো বলতেছেন, দেখো এটা তো বলছে কেন খারাপ লাগছে, মহিউদ্দিনের নিয়ে কোনো স্লোগান দিচ্ছে না, এক বঙ্গবন্ধুর মুক্তি চাই বলতেছে। আরো বেশি খারাপ লাগতেছে মূলত কারণ কি অনেকে মারা গেছে, 8-9 জন অলরেডি মারা গেছে, এটার জন্য বঙ্গবন্ধু খুব খারাপ লাগছে। দেখো কারণ ফরিদপুর আমার জেলা, দেন কেন খারাপ লাগার কারণ দেখো, আমার খুব খারাপ লাগলো কারণ ফরিদপুর হচ্ছে আমার জেলা, তাহলে বঙ্গবন্ধুর জেলা কোথায়, ফরিদপুর, মানে বর্তমান হচ্ছে গোপালগঞ্জ, আমার জেলা। মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন, অর্থাৎ দেখো একটা মানে মানে তার সহকর্মীদের কথা টান, দুইজন জেলে আসছে এখন, দুইজন, একটা হচ্ছে বঙ্গবন্ধু আর হচ্ছে মহিউদ্দিন, সবাই স্লোগান আছে বঙ্গবন্ধুর মুক্তি চাই। তাহলে মহিউদ্দিন কি করছে, মহিউদ্দিন আমার এলাকা ফরিদপুর, তাই বলে আমাকে শুধু নিয়ে স্লোগান দিবে, মহিউদ্দিনকে নিয়ে দিবে না, এই জন্য বঙ্গবন্ধুর খারাপ হচ্ছে তার সহকর্মীকে নিয়ে কেন। অর্থাৎ দেখো কত উন্নত মানসিক মন মানসিকতার পরিচয়, অর্থাৎ নিজের চিন্তা করতেছে না, তার সহকর্মীকে চিন্তা করতেছে, সহকর্মীর। তাহলে যে বলছে মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন, শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো, শুধু যদি রাজবন্দীদের মুক্তি চাই, রাজনৈতিক কারণে যারা বন্দী তাদেরকে মুক্তি চাই বললেই তো হতো, তাহলে তো বঙ্গবন্ধু মহিউদ্দিন সবার কথা চলে আসতো, কেন শুধু আমার কথা বলতেছে, ঠিক আছে, এটা তার উন্নত মন মানসিকতার পরিচয় পাইছে। রাতে যখন ঢাকায় খবর পেলাম, তখন ঢাকার খবর পেলাম, রাতে যখন ঢাকার খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম। কেন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম, কত লোক মারা গেছে বলা কষ্টকর, অনেক লোকের গুলি করছে মারা গেছে, এটা বলা কষ্টকর, এই জন্য বঙ্গবন্ধু চিন্তা করতেছিল। তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি, তবে অনেক এরকম কষ্টকর মারা গেছে, এটা তো কাউন্ট করা কষ্টকর, তবে শুনছি কি অনেক লোক মারা গেছে। তারপর দেখো দুজনে পাশাপাশি বিছানায় শুয়ে আছে, বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন দুজনে পাশাপাশি শুয়ে আছে, ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন, ডাক্তার সাহেব কি করছে, নড়াচড়া করতে নিষেধ করেছে, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। অর্থাৎ দেখো ওই যে বাংলাদেশে অনেকে গুলি করে মারছে, অনেক একটা এইটা নিয়ে একটা তার একটা উৎকণ্ঠা উত্তেজনা, তার বাইরে আন্দোলন করছে, নিশ্চয়ই ভালো কোনো খবর হবে, এই জন্য উত্তেজনায় সে উঠে বসে, যেখানে ডাক্তার নড়াচড়া করা নিষেধ সেখানে উত্তেজনা কি উঠে বসছে, বসা নড়াচড়াই করা নিষেধ। অর্থাৎ কেন উত্তেজনায় উঠে বসছে, দেখো আমার ছেলেরা বা আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আমি কেন বসে থাকবো, আমরা কেন জেলের মধ্যে বসে আছি, আমরাও কি অনশন চালিয়ে যাবো, ক্লিয়ার, এই জন্য তার উত্তেজনার মধ্যে। আন্দোলনে গেলে কিন্তু ভয় থাকে না, তোমরা যখন আন্দোলনে যাবা তখন কি গুলি করতেছে না কি করতেছে ভয় থাকে না, কোনো একটা মারামারি প্রোগ্রামে গেছো মারামারির সময় ভয় থাকবে না যে প্রতিপক্ষ কিন্তু আমার মারতে পারে, এই ভয়টা থাকবে না, বরং উত্তেজনা সৃষ্টি হয় তখন, ক্লিয়ার, এই জন্য এই কথাগুলো বলছে, এই জন্য তার যে ব্যথা হয় কষ্ট এগুলো তখন ভুলে গেছে। 22 তারিখে, অর্থাৎ কি তারিখ, কয় তারিখ, 22 তারিখে সারাদিন ফরিদপুরের শোভাযাত্রা চললো, শোভাযাত্রা মানে হচ্ছে বিক্ষোভ মিছিল, এখানে শোভাযাত্রা মানে কিন্তু আনন্দ মিছিল না, বিক্ষোভ মিছিল। তাহলে ফরিদপুরে কয় তারিখে বিক্ষোভ মিছিল চলছে, 22 তারিখে। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলে স্লোগান দেয়, কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলে স্লোগান দেয়, কি স্লোগান, পাকিস্তানের বিরুদ্ধে যে স্লোগান গুলো আছে। ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়, বের হয়, বেড়ায় মানে বের হয়, ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় বের হয় আর কি স্লোগান দেয়। 22 তারিখে খবরের কাগজ মানে পত্রিকার কাগজে এলো কিছু কিছু খবর পেলাম, ওটা শুনতে পেলাম, মুসলিম লীগ মনে হচ্ছে পাকিস্তানের, যে পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগ হচ্ছে পাকিস্তানের, ঠিক আছে, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1906 সালে এবং এটা ভেঙে গেছে 1958 সালে, অর্থাৎ এই মুসলিম লীগ।
মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো। অর্থাৎ কি করছে, ওই যে খবরের কাগজে জানতে পারলাম যে মুসলিম লীগ, তখন তো ক্ষমতায় ছিল মুসলিম লীগ, আর মুসলিম লীগ সরকার কি করলো, কত বড় অপরিণামদর্শিতার খবর কাজ করলো। কারণ কি, ভাষা আন্দোলনের জন্য গুলি চালানোর জন্য, অর্থাৎ ভাষার জন্য আন্দোলন করতে হয়, যেখানে বাঙালিদের সংখ্যা হচ্ছে অনেক বেশি আর পাকিস্তানিদের সংখ্যা খুবই কম। ওই জায়গায় বাঙালি মানুষ যেহেতু বেশি, তাহলে রাষ্ট্রভাষা তো বাংলায় হওয়ার কথা, কিন্তু সেখানে ওই ভাষার জন্য আন্দোলন করছে আর সেখানে কি করছে, এরা গুলি করছে। এই জন্য এইটাই বলছে অপরিণামদর্শিতা, অর্থাৎ পরিণামটা কি হবে, এই যে এই দূরদর্শিতার চিন্তাটাই করে না যে আমরা এই ভাষা আন্দোলন থেকে ইয়ার জন্য গুলি করলাম, এর পরবর্তীতে আন্দোলন কি হইতে পারে, আমাদের যে কত ক্ষতি হইতে পারে বা আমাদের এটা নিয়ে কি হইতে পারে, এটাই বলছে অপরিণামদর্শিতা মানে পরিণামটা ভবিষ্যতে কি হবে এটা চিন্তা না করে যে এই কাছাকাছি করে ফেলছে করলো। মাতৃভাষা আন্দোলন, অর্থাৎ মাতৃভাষার জন্য আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরই রক্ত দিল। অর্থাৎ মাতৃভাষার জন্য আর কোন দেশ অ্যাটলিস্ট রক্ত দেয় নাই। ক্লিয়ার? দুনিয়ার কোথাও ভাষা আন্দোলনের জন্য গুলি করে হত্যা করার হয় নাই, অর্থাৎ কোথাও ভাষা আন্দোলনের জন্য গুলি করে হত্যা করা নাই। জনাব নুরুল আমিনকে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, অর্থাৎ আমাদের এই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। অর্থাৎ এই আমলাতন্ত্রটা কি জানো, এই আমলাতন্ত্র হচ্ছে সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা যা বুঝায় তারাই করে। এই আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। আচ্ছা, আমলাতন্ত্রটা কি? যেমন সিম্পল, অনেক সময় দেখবা সরকার ভুল ডিসিশন নেয়, ধরো সিম্পল শেখ হাসিনা ক্ষমতায় আছে, এখন শেখ হাসিনা যদি ধরো অন্যান্য মন্ত্রীরা মানে ভুলভাল বুঝায়, অনেক উল্টাপাল্টা বুঝায়, এবার তুমি ওই তাদের কথা শুনতে শুনতে একসময় ভুল ডিসিশন নিয়ে নিতে পারে। এই ডিসিশন নেওয়ার পরে পরবর্তীতে বুঝতে পারলো যে ডিসিশনটা সব ভুল ছিল। কেন? কিন্তু এই ভুল ডিসিশনটা কেন নিল? তার সাথে যে আমলারা ছিল, অর্থাৎ যারা মন্ত্রীরা ছিল বা সচিবরা ছিল, এরা তাকে ভুল বুঝাইছে, এই জন্য ভুল বুঝাতে ডিসিশনটা নিয়ে নিয়েছেন। এটাই বলছে এরকম। ঠিক নুরুল আমিন, অর্থাৎ নুরুল আমিন বলতে এই যে তৎকালীন যে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, তিনি বুঝতে পারছেন না আমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের পরামর্শ শুনে যে তিনি গুলি করার হুকুম দিছে, তাহলে এই জিনিসটা তাদের কোথায় নিয়ে যাবে এটা বুঝতে পারতেছে না। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভেতরে, অর্থাৎ দেখো গুলি হয়েছে কোথায়, মেডিকেল কলেজের হোস্টেল এরিয়ার ভিতরে, মেডিকেল কলেজের ভিতরে ঢুকে হোস্টেল অর্থাৎ ছাত্রাবাসের এনে করছে, রাস্তায়ও নয়। যদি রাস্তায় গুলি করতো তাতেও এতটা বেশি হইতো না। ধরো সিম্পল, তোমরা বিভিন্ন স্কুল কলেজে পড়ো, তাই না? তোমরা বিভিন্ন কলেজে পড়ো, তোমার কলেজের ভিতরে যদি পুলিশ গুলি করে, এই জিনিসটা কিন্তু তোমাদের কোনো পুলিশের রাইট নাই, কারণ পুলিশে ভিতরে যদি কোনো একটা শুধু গুলি না, ভিতরে বসে যদি কোনো ছাত্রকে ধরে নিয়ে যায়, ক্যাম্পাসের ভিতর থেকে যদি কোনো ছাত্রকে ধরে নিতে হয়, তাহলে অবশ্যই তোমাদের যে প্রিন্সিপাল আছে বা তোমাদের যে দায়িত্বরত যে ইয়ারা আছে তাদের অনুমতি লাগবে। যেমন আমাদের ভার্সিটিতে যারা পড়ি, ভার্সিটিতে হল থেকে কাউকে ধরে নিতে হলে অবশ্যই প্রক্টরের অনুমতি লাগে। আর রাস্তায় দললে কিন্তু এই সমস্যাটা হয় না। সেই জায়গায় সে রাস্তায় গুলি করে নাই, গুলিটা করছে মেডিকেলের ভিতরে, হোস্টেলের এর ভিতরে, মানে হোস্টেলের ভিতরে প্রতিষ্ঠানের ভিতরে গুলি করা, মানে সেখানে গুলি করা, এটা কিন্তু অনেক মস্ত বড় অপরাধ। ঠিক আছে? এটাই বলছে একটা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে গুলি করে, এটা কিন্তু অনেক বড় অপরাধ, এই জন্য বলছে রাস্তায় নয়। তাহলে তার মানে নুরুল আমিন অনেক ভুল ডিসিশন নিতেছে। আচ্ছা, 144 দ্বারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো চলতো, বঙ্গবন্ধু হত্যা কম পাবে। 144 দ্বারা ছাত্ররা ভঙ্গ করছে, ঠিক আছে, তোমরা গুলি না করে তাদেরকে গ্রেফতার করে নিলেই তো হয়তো। একটা মানে মানুষ ভাইদের মেরে ফেলছে, এই জিনিসটা তিনি মানতে পারতেছে না, তাই না? চলতো। আমি ভাবলাম দেখবো কি না জানি না, বঙ্গবন্ধু আমি ভাবলাম দেখবো কি না জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। বলতেছে দেখে জানি না, কারণ অনশন করছে, যে কোনো সময় মারা যেতে পারি, কিন্তু যেহেতু আমার বাইরে রক্ত দিয়ে ফেলছে, এবার এই যে রাষ্ট্রভাষা বাংলা না করে কোনো উপায় নাই, রাষ্ট্রভাষা বাংলা এখন করতে হবে। মানুষের যখন পতন আসে, অর্থাৎ মানুষের যখন বিপদ আসে, পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে। অর্থাৎ তুমি যখন বিপদে পড়বা বা তোমার যখন পতন হবে, তুমি দেখবে একের পর এক ভুল ডিসিশন নিতে পারবা, আর এই ভুল ডিসিশন নিতে নিতে তোমার এই ভুল ডিসিশন গুলো তোমার পতন করে ছাড়বে। এটাই বলছে মানুষের যখন পতন আসে তখন ছোট ছোট কাজ করতে গিয়েও বড় বড় ভুল করে। ঠিক আছে? বড় বড় ভুল করে রেখেছে। ঠিক নুরুল আমিনও সেম কাজটাই করছে। অর্থাৎ নুরুল আমিন চাইলেই এই যারা আন্দোলন করছে তাদেরকে ধরে নিয়ে যেতে পারতো, কিন্তু সে কি করছেন, ধরে না নিয়ে করে হুকুম দিয়েছে গুলি করার। এই জন্য বড় বড় ভুল। শুধু একটা জিনিস, আন্দোলন করছে, ঠিক আছে ধরে নিয়ে যাও, কিন্তু গুলি করছে, এটাই বড় ভুল। অর্থাৎ নুরুল আমিনের পতন এখন নিশ্চিত। গ্রেফতার না করে তো গুলি করে তুলেই পারতো,
এই জন্যই বলতেছে নুরুল আমিনের পতন এখন নিশ্চিত অনেকটা, কারণ যেহেতু এরকম গুলি করছে। আচ্ছা, খবরের কাগজে দেখলাম, অর্থাৎ খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, অর্থাৎ এমএলএ, তোমরা যারা ইয়াতে দেখো ফাটাকাস্ট মুভিতে দেখবা এমএলএ ফাটাকাস্ট মুভিতে যারা মিথুনের দেখছো তো এমএলএ থাকে না, তাহলে তাহলে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ অর্থাৎ এমএলএ। তারপরে কি আছে, খয়রাত হোসেন এমএলএ, ফাটাকাস্ট মুভির মতো বানানো কিন্তু এমএলএ। তারপরে খান সাহেব উসমান আলী এমএলএ, ঠিক আছে, অর্থাৎ আইনসভার সদস্য, এরা ছিল বিভিন্ন আইনসভার সদস্য, অর্থাৎ এরা বিভিন্ন কি করে আইন টাইন প্রণয়ন করে, অর্থাৎ যেমন আমাদের এমপি এমুক এমপি বলি না, তাহলে এরা এখানে কি বলতেছে এমএলএ। এবং মোহাম্মদ আবুল হোসেন এবং খন্দকার মুস্তাক আহমদ সহ, খন্দকার মুস্তাক আহমদ সহ বঙ্গবন্ধু হত্যাকারী, এই খন্দকার মুস্তাকই কিন্তু বঙ্গবন্ধুর হত্যা করছে। একসময় বঙ্গবন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে উনি কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করছে, ঠিক আছে। খন্দকার মুস্তাক আহমদ সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ পাকিস্তানিরা শুধু গুলি করে ক্ষান্ত হয় নাই, তার মানে এই যে এদেরকে কি করছে, এদেরকে কি করছে, মানে এই বাংলাদেশের এই যে বড় বড় অনেক নেতা কর্মীদেরকে কি করছে, গ্রেপ্তার করছে। দু একদিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করছে। তাহলে এর দু একদিন পর কি করছে, কয়েকজন প্রফেসরের গ্রেপ্তার করছে যারা বাঙালিদের পক্ষে, মাওলানা ভাসানীকে, শামসুল হক সাহেবকে, বহু আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করছে। নারায়ণগঞ্জে খান সাহেব উসমান আলীর বাড়ির ভেতরে ঢুকে ভীষণ মারপিট করেছে। এই হচ্ছে উসমান, যে তোমরা খালি ডায়লগটা শুনলেই বলা খেলা হবে, ওই যে বলো স্বামী উসমান, এই নারায়ণগঞ্জের যে খান সাহেব, অর্থাৎ শামীম উসমানের যে ফ্যামিলির কথা বলতেছে, অর্থাৎ এখন শামীম উসমানের আগের ইয়েটা, তাই নারায়ণগঞ্জের খান সাহেব উসমান আলীর বাড়িতে, অর্থাৎ শামীম উসমানের যে বংশধর উসমান আলী, ঠিক আছে, বাড়ির ভেতরে ঢুকে ভীষণ মারপিট করছে। এই জন্যই তো শামীম উসমানের এত গুরুত্ব আওয়ামী লীগের কাছে, বা এরকম তাদের এই ফ্যামিলিটা কিন্তু তখনকার সময় অনেক মানে কাজে আগায় আসছে, ঠিক আছে, মারপিট করছে। দেখো বৃদ্ধ খান সাহেব, অর্থাৎ বৃদ্ধ খান সাহেব ও তার ছেলে মেয়েদের উপর অত্যাচার করেছে, অর্থাৎ বৃদ্ধ খান সাহেব, অর্থাৎ এই শামীম ওসমানের যে আগে এরকম খান সাহেব এবং তার যে ছেলে মেয়ে, অর্থাৎ শামীম ওসমানের এরকম তাদের উপর কি করছে, অকথ্য অত্যাচার করছে, অনেক বলার মতো, অর্থাৎ অনেক অত্যাচার করছে। সমস্ত রাস্তায় ও দেখো সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। ত্রাসের রাজত্ব মানে হচ্ছে ভয়ের রাজত্ব সৃষ্টি হয়েছে, ভয়ের রাজত্ব সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাড়িতে ঢুকে মারতেছে, শুধু রাস্তায় না, বাড়িতে ঢুকে মারতেছে, আওয়ামী লীগ কর্মী পাইলেই মারতেছে, তাইলে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের কোন কর্মী বুথ হয় আর জেলখানার বাইরে নাই। বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন কর্মী এখন বুথ হয় কি বাইরে নাই, সবাই ধরে নিয়ে যেতেছে। অর্থাৎ আওয়ামী লীগ ছিল তখন কেন, যদি প্রশ্ন আওয়ামী লীগের কেন বাইশে গ্রেপ্তার করতে, তখনকার সময় কিন্তু এই যে ভাষা আন্দোলন রিলেটেড যে কথাবার্তা, তখনকার সময় তো আর বিএনপি ছিল না, তখনকার সময় অন্যান্য দল ছিল না, তখনকার সময়ে পাকিস্তান অর্থাৎ পুরো পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের বিপরীতে একটাই দল ছিল, এটা হচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ হচ্ছে, তখন অন্য দল ছিল না, এই জন্য শুধু আওয়ামী লীগের কর্মীরা ধরতেছে, মানে ক্লিয়ার, কারণ তখন বিরোধী দল বলতে একমাত্র দলই ছিল আওয়ামী লীগ, ঠিক আছে। অর্থাৎ যেখানে আওয়ামী লীগের যেখানে নেতাকর্মীদেরকে যেখানে পাচ্ছে সেখানে তাদেরকে গ্রেপ্তার করতেছে। আর আমলাতন্ত্র জিনিসটা কি দেখো, এই যে আমলাতন্ত্র, আমরা এই যে এরকম আমলাতন্ত্রটা যে পাইছি, আমলাতন্ত্র জিনিসটা আমি আবারও বলে দিচ্ছি, আমলাতন্ত্রটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাধান্য, আমলাতন্ত্র প্রাধান্য, অর্থাৎ সরকারি কর্মকর্তাদেরকে প্রাধান্য থাকে, অর্থাৎ আমলাতন্ত্র হচ্ছে দেশ চালায়, অর্থাৎ আমলারা কিন্তু দেশ চালায়, অর্থাৎ মন্ত্রীরা এরকম, প্রধানমন্ত্রী দেশ চালায় না, চালায় কারা, আমলারা, সচিবরা দেশ চালায়। আমলা মানে সচিবরা দেশ চালায়, প্রধানমন্ত্রী বা এরকম মন্ত্রী না, দেশ চালায় সচিবরা পরামর্শ দেয়। দেখো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আছে, প্রত্যেকের সচিবরা কিন্তু বিভিন্ন কিছু ইনফরমেশন গুলো কালেক্ট করে দেয়, দেন মন্ত্রীগুলো দেখে ডিসিশন নেয়, ঠিক আছে, বরং চালায় সচিবরা, তারা যা বোঝায় মন্ত্রীরা কিন্তু তাই বোঝায়, শেখ হাসিনার যে সচিবরা অন্যান্যরা যা বোঝায় কিন্তু তাই বুঝবে, আর দেশ চালায় কারা, সচিবরা, অর্থাৎ আমলারা দেশ চালায়, ক্লিয়ার, ওকে। তারপর দেখো আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে, আমাদের অবস্থা বলতেছে আওয়ামী লীগের অবস্থা এমন পর্যায়ে এসেছে যে কোনো মুহূর্তে আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে, অর্থাৎ এই বঙ্গবন্ধু এবং মুহিউদ্দিন যারা জেলখানায় অনশন করছে তাদের কথা বলতেছে, এসে পৌঁছেছে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে
পারি, পরের লাইনে আছে, পৃষ্ঠায় আছে পারি। অর্থাৎ কেন বলতেছে, কারণ তারা এখন এতটাই দুর্বল হয়ে গেছে 5-6 দিন অনশন করতে করতে, না খাইতে খাইতে, যে কোনো সময় কি মারা যেতে পারে। কিন্তু দেখো কথাটা কি বলছে, মৃত্যু শান্তির ছায়া। কেন শান্তির ছায়া বলছে, মারা যেতেছে তারপর শান্তির ছায়া কেন বলতেছে? দেখো, পাকিস্তানিরা শারীরিক নির্যাতন করেনি, পাকিস্তানি কিন্তু শারীরিক নির্যাতন করেনি, মানসিক নির্যাতন করছে। এটা থেকে মরে যাওয়া ভালো, এনে বলতে স্থান পেতে পারি। অর্থাৎ পাকিস্তানিরা কিন্তু শারীরিক ভাবে মারতেছে না, অর্থাৎ মানসিক ভাবে নির্যাতন করতেছে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করে দিতেছে না, এরকম বিভিন্ন দাবি দেওয়া গুলো, তারপরে তোমার অধিকার গুলো দিতেছে না, শারীরিক হচ্ছে মানসিক নির্যাতন করতেছে। আর এই নির্যাতন হচ্ছে মরে যাওয়া ভালো। আর এমএলএ তো বলছে এরকম, এটা আইন সমাজের সদস্য, এই যে এমএলএ এর পূর্ণরূপে ইংরেজিতে দেওয়া আছে এনে। আচ্ছা, তারপর দেখো, পাকিস্তান 1956 সালে বাংলাকে তাদের সংবিধানের রাষ্ট্রভাষা মনে দেয়। তাহলে দেখো 52তে ভাষা আন্দোলন হয়, আর 1956 সালে পাকিস্তান স্বীকৃতি দেয় সংবিধানের বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে। সিভিল সার্জন সাহেব, সিভিল সার্জনকে ডাক্তারদের সর্বোচ্চ পদ, সিভিল সার্জন ডাক্তারদের সর্বোচ্চ পদ, তাই দায়িত্ববোধ তুলে ধরা হয়েছে এই লাইন দিয়ে। দেখো, সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5-7 বার আমাদের দেখতেছেন। তাহলে পরীক্ষা করে সিভিল সার্জন বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে অনশনকারীদের কতবার দেখতেছে? 5 থেকে 7 বার। তা তিনি দেখেন কতটা দায়িত্ব পরায়ণ হইলে এরকম হয় যে তার রোগী যেন না মারা যায়, অবস্থা কেমন, অনশনকারীরা মারা যায় কিনা, তাহলে ইনকি দায়িত্ববোধ থেকে তিনি তুলে ধরা হয়েছে তার। এটা অনেক সময় যারা আমার ভার্সিটির বিভিন্ন আন্দোলন হয়, ডিসি স্যাররা বা বিভিন্ন অনেকে আসে। 25 তারিখ, অর্থাৎ 25 তারিখ মনে, তারিখটা 25 তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছেন, অর্থাৎ 25 তারিখ যখন আসছিল, যখন আমাকে তিনি পরীক্ষা করতে আসছেন, কি সিভিল সার্জন সাহেব পরীক্ষা করেছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেল। অর্থাৎ তার মুখটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেছে। কেন গম্ভীর হয়ে গেছে? হয়তো রোগীর অবস্থা ভালো না, এরকম শরীরের অবস্থা খুবই খারাপ। কেন গম্ভীর হয়েছে? রোগীর অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় মারা যেতে পারে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন, অর্থাৎ মুখের কালো। মনে রাখবা, এই গল্পের মধ্যে একমাত্র রং, এই কালো কথা শুধু একটাই আছে, অন্যান্য কোনো আর রঙের কথা নাই। তাহলে একমাত্র রং, তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে পরীক্ষা আসে যে তোমাদের আসতে পারে 52 দিনগুলোতে কোন রঙের কথা আছে? কালো। তো অনেকে বলতে পারবে না কালোর নামে রং আছে, মনে রাখবা এটা হচ্ছে একমাত্র রং। তাহলে কালো করে, মুখ কালো করে বেরিয়ে গেলেন, অর্থাৎ মুখটা বার করে বেরিয়ে গেলেন, অর্থাৎ রোগীর অবস্থা ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে, অর্থাৎ আমি যে কোনো সময় মারা যেতে পারি, কারণ অনশন করতে করতে না খাইতে খাইতে এরকম হয়েছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? অর্থাৎ নিজেকে শেষ করে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত, অর্থাৎ এটা আত্মঘাতী সিদ্ধান্ত নিছো, তুমি যে নিজেকে শেষ করে দিয়েছো এরকম। এতে পাকিস্তানে তুমি বাইরে থাকলে বিভিন্ন আন্দোলন করে দেশের লাভ হবে, তুমি মরে গেলে কি লাভ হবে বলতো? পাকিস্তানিদের জন্য এটা বলছে, এরকম আত্মঘাতী যে সিদ্ধান্ত নিয়েছো, নিজেকে শেষ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছো, এতে কি লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে, এখনো যে বাংলাদেশ আপনার কাছে অনেক কিছু আশা করে, আপনি মরে গেলে কি দেশের তো অনেক ক্ষতি হয়ে যাবে। তার মানে বঙ্গবন্ধু কেউ, তারাও কিন্তু ভালোবাসতো, যারা এরকম তার বাংলাদেশের পক্ষের যারা বাঙালিদের মধ্যে যারা আছে। কিন্তু যেহেতু সরকারি চাকরি করে, তার মানে পাকিস্তানের সরকারের হুকুম মানতে হবে, এটাই স্বাভাবিক। অনেক পাকিস্তানি সিপাহীরা, যেমন মুক্তিযুদ্ধের সময় যেমন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তোমরা জানো যে তিনি কি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, সে হয়তো পাকিস্তানি সেনাবাহিনীতে জব করতো। তারপরে যুদ্ধের সময় ওই দেশের বিমান নিয়ে পলায় নিয়ে চলে আসতেছিল এবং ক্রাশ করে মারা গেছে। তার মানে এরকম, যেহেতু তুমি সরকারি চাকরি করো, তোমার সরকারের চাকরি করলে তোমাকে তাদের কথাই মানতে হবে, তারা বিভিন্ন হুকুম করলে ওই হুকুম মানতে হবে, এটি স্বাভাবিক। বলছে, একজন ডাক্তার ঔষধ দিয়ে ঠিক করতে পারে না, কিন্তু মানসিকভাবে কি করে? ঠিক করার চেষ্টা করে, মানসিকভাবে ঠিক করার চেষ্টা করে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রকৃত ডাক্তার। এই ডাক্তার কি করতেছে দেখো, বঙ্গবন্ধুর যেহেতু কোনো খাওয়াইতে পারতেছে না, তার শরীর চাঙ্গা করতে পারতেছে না, এর মানসিকভাবে বিভিন্ন পজিটিভ কথাবার্তা বলে তারা কি করতেছে, মোটিভেট করে সুস্থ রাখার চেষ্টা করতেছে। বলতেছে, আপনি যদি মারা যান তাহলে দেশের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সামনে আপনার আরো অনেক দেশ, আপনার জাতি আপনার কাছ থেকে এখন আপনাকে অনেক কিছু আশা করে আপনার কাছ থেকে। এই জন্য কি মানসিক শান্তি কি করতেছে, তাকে মানসিক প্রস্তুত ঠিক করার চেষ্টা করতেছে। ক্লিয়ার? কারণ এবার আমার কথা বলতে কষ্ট হয়, আমার বঙ্গবন্ধু আমার কথা বলতে কষ্ট হয়, আস্তে আস্তে বললাম অনেক লোক আছে, আস্তে আস্তে বললাম অনেক লোক আছে, কাজ পরে থাকবে না। অর্থাৎ বঙ্গবন্ধু বলতেছে, আস্তে আস্তে বলতেছে যে অনেক লোক আছে, আমি যদি মইরো যাই কোনো সমস্যা নেই, অনেক লোক আছে, কাজ পরে থাকবে না। অর্থাৎ আমার যে দায়িত্বগুলো পরে থাকবে না, কেউ না কেউ কাজগুলো করবে। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, বলতেছে দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এটাই শান্তি। অর্থাৎ দেশের মানুষের জন্য, দেশের জন্য স্বাধীন জীবন দিতে পারলাম, এটাই আমার শান্তি। ডেপুটি জেলার সাহেব অর্থাৎ কি হচ্ছে, এটা যারা ডেপুটি জেলার সাহেব বললেন, অর্থাৎ ফাঁসির আগে যেমন বলে, অর্থাৎ ফাঁসির আগে বলে না,
তেমন ডেপুটি, যেমন তোমার শেষ ইচ্ছা কি, এরকম টাইপের যেমন কথাবার্তা বলে, তোমার শেষ ইচ্ছা কি, ঠিক এরকম। ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে কিনা, বঙ্গবন্ধুরে বলতেছে যে কাউকে কি খবর দিতে হবে, ঠিক ফাঁসির আগে কিন্তু বলে তোমার কোনো শেষ ইচ্ছা আছে, কোনো কিছু খেতে চাও, এরকম। ঠিক এই ডেপুটি জেলা সাহেব বলছে, ফাঁসির মঞ্চে যেরকম বলে, এরকম মঞ্চের আগে যেরকম বলে, ঠিক ডেপুটি জেলা বলতেছে তুমি কি কাউকে খবর দিতে হবে, অবস্থা, তার মানে বঙ্গবন্ধুর অবস্থা খুবই খারাপ, মারা যেতে পারে। আপনার ছেলে মেয়ে স্ত্রী কোথায়, অর্থাৎ আপনার ছেলে মেয়েরা স্ত্রী কোথায়, আপনার আব্বার কাছে কোন টেলিগ্রাম, তখনকার সময় তার ফোন এরকম ছিল না, টেলিগ্রামের মাধ্যমে করবেন, অর্থাৎ বলছে আপনার বাবা মা বা এরকম আব্বার কাছে টেলিগ্রাম করবেন। বললাম দরকার নাই, বঙ্গবন্ধু দরকার নাই, বললে তারা আরো চিন্তা করবে, আমি যে অনশন করছি এসব জানলে আরো বেশি কি চিন্তা করবে। অর্থাৎ টেলিগ্রাম, দেখেন একজন মানুষ বন্দি থাকলে প্রথমে প্রথমে যে এরকম, এটা এরকম প্রথমে প্রথমে দেখতেছি যে এই যে ব্যাখ্যাটা দিতেছি, দরকার নাই তাদের, আর তাদের কষ্ট দিতে চাই না, অর্থাৎ বলতেছে না, বললাম দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না, আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল, হাত পা আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়েছে, যে কোনো সময় মারা যাবো, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন, তাহলে এখানে বলতেছে আপনার ছেলেমেয়েরা কোথায়, অর্থাৎ এই যে নতুন জেলে বঙ্গবন্ধুরা আসছে, বর্তমানে এই জেলে বঙ্গবন্ধু তাদেরকে কেউ দেখতে আসে না, তার আব্বাও আসে না, কেউ দেখতে আসে না, সিম্পল কথা। তাহলে বঙ্গবন্ধুরা প্রায় এনে 2 বছরের মতো আটকা, মানে তাদের জেলে বন্দি আছে। কোন একটা জেলে যদি তুমি বন্দি থাকো, বা তোমাকে যদি ধরো 5 বছরের জেল দিল, বা 12 বছরের জেল দিল, বা যাবজ্জীবন জেল দিল, দেখবা প্রথম কয়েক মাস তারা বাবা মা ছেলে মেয়ে অথবা সন্তানরা দেখতে আসে, কয়েক মাস তোমার দেখতে আসবে। এরপর এক সময় দেখবা তোমার প্রতি টানটা কমে যাবে, এক সময় দেখবা তারা দেখতেই আসবে না, বছরও একবার আসবে না, কয়েক বছর একবার আসবে না, তাই না? এটাই হচ্ছে, এই জন্য এরকম বলছে। অর্থাৎ একজন মানুষ যখন বন্দি থাকে, প্রথম প্রথম কি করে, জেলে দেখতে আসে, কিন্তু বছরের পর বছর যখন, অর্থাৎ 2.5 বছর, বঙ্গবন্ধু 2-2.5 বছর থাকছিল, থাকলে তখন ততটা গুরুত্ব দিয়ে আর দেখতে আসে না। এই জন্য এই যে তাদেরকে ছেলে মেয়েদেরকেও চিনে না, আব্বা এরকম, ছেলে মেয়ে স্ত্রীদেরও চিনে না, বঙ্গবন্ধুর বাবারও করতেছে না। তাহলে বলতেছে, এই জন্যই বলতেছে টেলিগ্রাম করে জানাবেন, এরকম তাদের সাথে কোনো যোগাযোগ নাই। আচ্ছা, হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তো না। হার্টে বঙ্গবন্ধুর এটা বড় একটা অসুখ কি ছিল, অর্থাৎ বঙ্গবন্ধুর একটা অসুখ ছিল কি, বড় অসুখ ছিল কি, হার্টের দুর্বলতা। মনে রাখবে, বঙ্গবন্ধুর অসুখের নাম কি ছিল, হার্টের দুর্বলতা। বলছে হার্টের দুর্বলতার কারণে আমি কি অনেক দুর্বল হয়ে পড়েছি তাড়াতাড়ি। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো, অর্থাৎ একজন কয়েদি ছিল। অর্থাৎ তারা বঙ্গবন্ধুরে মারা না যায় যতটা চেষ্টা করার চেষ্টা করতেছে, কারণ মারা গেলে কিন্তু খুবই সমস্যা, কারণ দেশে অনেক বড় আন্দোলন হয়ে যাবে। তাহলে একজন কয়েদি কি করছে, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো, অর্থাৎ মালিশ করতে লাগলো। মনে রাখবা, সরিষার তেল মালিশ করতে লাগলো কি, একজন কয়েদি। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছি, মাঝে মাঝে কি হচ্ছে, মাঝে মাঝে একদম অবশ হয়ে যাচ্ছে, এমন হইতেছে। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ প্লোরিসিস হচ্ছে বক্ষব্যাধি, প্লোরিসিস মানে হচ্ছে বক্ষব্যাধি, ঠিক আছে। আবারও আক্রমণ করে বসেছে, অর্থাৎ বক্ষব্যাধি, অর্থাৎ এরকম কাশি এরকম টাইপের আছে না, বক্ষব্যাধির আবারও। তাহলে মহিউদ্দিনের রোগটা কি ছিল, প্লোরিসিস, অর্থাৎ বক্ষব্যাধি আবারও আক্রমণ করে বসেছে। আমার চিঠির 4খানা, আমি যে চিঠি 4খানা দিয়েছিলাম, 4খানা বঙ্গবন্ধু দিয়েছিল, ওই আগের পৃষ্ঠে আমরা পড়ছি, 4খানা চিঠি দিয়েছিল কি, তার বাপের একটা, স্ত্রীর একটা, বাসানী সাহেবের একটা, হুসেন শহীদ সোহরাওয়ার্দীকে একটা, এরকম 4খানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পরে চিঠি 4খানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। অর্থাৎ এই যে 4খানা যে চিঠি, অর্থাৎ আমার এই যে এরকম আমার চিঠি 4খানা একজন কর্মচারীকে দিয়ে, অর্থাৎ কয়েদি না, এটা মনে রাখবা। তো এই যে এখানে যে 4জন, একজন কর্মচারীকে দিয়ে, এখানে কিন্তু কয়েদি না, কয়েদি হচ্ছে কয়েদিরা না, এটা হচ্ছে কোন কর্মচারীকে দিয়ে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পর চিঠিখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম, অর্থাৎ কর্মচারীর কাছে, তার কাছ থেকে ওয়াদা নিলাম, মানে কর্মচারীর কাছে ওয়াদা নিলাম যে আমার মৃত্যুর পর কিন্তু অবশ্যই পৌঁছে ওয়াদা নিলাম। বারবার আব্বা মা ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে, বঙ্গবন্ধু চিন্তা করছে আমরা মারাই যাব, তাহলে ঠিক আছে, এরকম এরকম রেনুর দশা কি হবে, স্ত্রীর অবস্থা কি হবে, এইটা চিন্তা করতে। তার তো কেউ নাই দুনিয়াতে, তার এই যে স্ত্রীর তার কেউ নাই দুনিয়াতে। ছোট্ট ছেলে মেয়ে দুইটার অবস্থা, ছোট্ট ছেলে মেয়ে দুইটা, তখনকার বঙ্গবন্ধু ছেলে মেয়ে ছিল, একটি শেখ হাসিনা আর হচ্ছে শেখ কামাল। তাহলে একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে কি শেখ কামাল। তাহলে এইটা দুই ছেলে মেয়ের অবস্থা কি হবে। তবে আমার তখন কিন্তু বঙ্গবন্ধুর আর এই যে এখন যে ছেলে মেয়েরা হচ্ছে, পরের ছেলে মেয়েরা নাই, তখন ভাষা আন্দোলনের সময় দুইটা আছে, একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে শেখ কামাল। তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের
ফেলবে না জানি, অর্থাৎ বঙ্গবন্ধুর আব্বা এবং তার ছোট ভাইরা তাকে ফেলবে না, অনেক ভালো মানুষ, এই জন্য বলছে আমার স্ত্রীকে ফেলবে না, অর্থাৎ বাড়ি পাঠাই দিবে না বা কোনো কিছু করবে না বা এরকম করবে না। বাড়ি পাঠাবে কোথায়, কোথাও পাঠানোর জায়গা নাই, কারণ অনেক সময় আছে না যে স্বামী মারা গেলে তাদেরকে দূর দূর করে তারা এরকম করবে না। বাড়ির কেউ খবর পাই নাই, অর্থাৎ বাড়ির কেউ খবর পায় না আমি যে মৃত্যু মারা যাবো যে কোনো সময়, পেলে নিশ্চয়ই আসতো, অর্থাৎ বাড়ির কেউ খবর পায় নাই, পাইলে নিশ্চয়ই আসতো, অর্থাৎ পেলে অবশ্যই আসতো। আচ্ছা দেখো এরকম এখানে, তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না এ বিশ্বাস আমার ছিল। এই লাইনটা একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, চিন্তা শক্তিও হারিয়ে ফেলছিলাম, অর্থাৎ চিন্তা শক্তি, কয়েকদিন পর মারা যাব নিজের চিন্তায়, অর্থাৎ নিজের চিন্তায়, অর্থাৎ মৃত্যুর চিন্তা করি, ইয়ানাফসি করি, তিনি চিন্তা শক্তিও হারিয়ে ফেলতেছিলাম, কিরকম কিছু চিন্তা করতে পারছে না। হাসিনা বলতে, হাসিনা মানে হচ্ছে হাসিনা, আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর কামাল হচ্ছে শেখ কামাল, অর্থাৎ হাসিনা ও কামালকে একবার দেখতেও পারলাম, অর্থাৎ মৃত্যুর আগে ছেলেমেয়েদের একবার দেখতেও পারলাম, বাড়ির কেউ খবর পাই নাই, পেলে নিশ্চয়ই আসতো। মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুইটা খাট পেতে নিয়েছিলাম, একজন আরেকজনকে হাত ধরে শুয়ে থাকতাম, একজন আরেকজনের হাত ধরে শুয়ে যেতাম, ঠিক আছে। অর্থাৎ দেখো, অনশন কিন্তু রাজবন্দীদের মুক্তির জন্য, এই অনশনটা কি রাজবন্দীদের মুক্তির জন্য, এই অনশন কিন্তু তারা ভাষা আন্দোলনের জন্য করতেছে না, মনে রাখবা, ভাষা আন্দোলনের জন্য কিন্তু এই অনশনটা করে না। অর্থাৎ রাজনৈতিক কারণে যারা বন্দী আছে, বঙ্গবন্ধু বিভিন্ন রাজনৈতিক কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বন্দী করা আছে, এদেরকে মুক্তি যেন দেয়, এই জন্য কিন্তু এই অনশনটা করছে। তোমরা অনেকে মনে করবা যে ভাষা আন্দোলনের জন্য অনশন করছে, ভাষা আন্দোলনের জন্য মূলত অনশন করতেছে রাজবন্দীদের মুক্তির জন্য, ভাষা আন্দোলনের জন্য, এটা ক্লিয়ার রাখবা, মনে রাখবা। একজন আরেকজনকে হাত ধরে শুয়ে থাকতাম, দুজনে চুপচাপ পড়ে থাকি, আমার বুকে ব্যথা শুরু করে হয়েছে, সিভিল সার্জন সাহেব অর্থাৎ ডাক্তারদের সর্বোচ্চ যে পদ, কোনো কোনো সময় অসময় ছিল না, তিনি কোনো সময় অসময় ছিল না, যে কোনো সময় চলে আসতেন, আসছেন দেখছেন চলে যাচ্ছেন, আর তিনি যে কোনো সময় আসছেন দেখছেন চলে যাচ্ছেন। এই বাক্যটা যদি আসে পরীক্ষায়, তোমাদের ইন্টারে কিন্তু আসে সরল বাক্য, জটিল বাক্য, সরল বাক্য, আসছেন দেখছেন চলে যাচ্ছেন, এটা কি বাক্য? যৌগিক বাক্য, ক্লিয়ার। 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরো খারাপ হয়ে পড়ছে, কত তারিখ? 27 তারিখ। বুধ হয় আর 2-1 দিন বাঁচতে পারি, অর্থাৎ বুধ হয় কি 2-1 দিন হয়তো বাঁচতে পারি। 27 তারিখ রাত 8টার সময় আমরা দুইজন চুপচাপ শুয়ে আছি, 27 তারিখ 8টার সময়, মনে রাখবা কয়টার সময়? 27 তারিখ 8টার সময় আমরা চুপচাপ শুয়ে আছি, কারোর সাথে কথা বলার ইচ্ছাও নাই, শক্তিও নাই, অর্থাৎ কারো শারীরিক এবং মানসিকভাবে দুজনই দুর্বল, অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে দুইভাবে দুর্বল, অর্থাৎ দুইজন দুজনের সাথে কেউ কারোর সাথে কথা বলতে শক্তি লাগে, আবার মানসিক শক্তি মানে কথা বলার ইচ্ছাও নাই, দুর্বলতার কারণে, ক্লিয়ার। দুজনে শুয়ে শুয়ে কয়েদিদের সাহায্যে উজু করে খোদার কাছে মাপ চেয়ে নিচ্ছে, অর্থাৎ আল্লাহ আমাদের যদি মরে যায় আমাদের মাপ করে দিত, আমরা মৃত্যুর আগে মানুষ যা করে। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমার কাছে বসলেন এবং বললেন, আপনাকে যদি মুক্তি দেয়া হয় তবে খাবেন তো? মানে ডেপুটি জেলার সাহেব এসে বলতে, আচ্ছা আপনাদের যদি মুক্তি দিয়ে দেয় তাহলে আপনারা খাবেন তো? মানে এবার বঙ্গবন্ধু ভাবছেন মস্কারি করেন মিয়া, আপনারা যদি আপনারা এখন খাইতেছেন না ঠিক আছে, কিন্তু আপনাদের যদি মুক্তি দেয় তাহলে খাবেন? বললাম, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, মুক্তি দিলে খাবো তবে না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে যদি আমি নাও খাই, অর্থাৎ আমার কারণ মানসিক নির্যাতন করেছেন, অর্থাৎ মানসিক নির্যাতন করেন, বিনা অপরাধে 27 মাস জেল খাচ্ছি, যদি মরেও যায় তাহলে লাশ মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এই কষ্ট থেকে বাঁচে যাবো, যে আমি কোনো মানে অপরাধ করি না, কিছু করি না, রাজনৈতিক কারণে আমাদেরকে বন্দী করে রাখছেন, তাই না? এই জন্য বলছে মানসিক শান্তি, এরকম মানসিক নির্যাতন করেছেন, অর্থাৎ বিনা অপরাধে 27 মাস জেল খাচ্ছে, 27 মাস, কত মাস? 27 মাস, তাহলে আমার লাশ মুক্তি হবে, এই জন্য বলতেছে আমি যদি মরেও যাই তাহলে আমার লাশটা মুক্তি পেয়ে যাবে, এইরকম। ডাক্তার সাহেব এবং আরো কয়েকজন কর্মচারী এসে গেছে, চেয়ে দেখলাম, অর্থাৎ কি নিয়ে আসে? বেতার বার্তা নিয়ে আসে, বেতার এরকম, এটা বেতার বার্তা না, এসে গেছে এবং চেয়ে দেখলাম, এই বেতার বার্তা নিচের লাইনের ব্যাখ্যা, আচ্ছা লাইনগুলোর স্পেস এতটা ফাঁকা যে আমি এরকম যেখান থেকে ভিডিও ক্যামেরা ধরি দেখতে একটু সমস্যা হয়। আচ্ছা, চেয়ে দেখলাম, ডেপুটি জেলা সাহেব বলেন, আমি পরে শোনাই, আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে, অর্থাৎ রেডিওতে ঘোষণা হয়েছে, রেডিওতে বেতার বার্তায় রেডিওতে এরকম হয়েছে, অর্থাৎ আমি পরে শোনাচ্ছি, আপনার মুক্তির অর্ডার কি হয়েছে? রেডিওতে প্রচার হয়ে গেছে, রেডিওতে ঘোষণা হয়ে গেছে বঙ্গবন্ধুর বোধহয়। এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেব, মনে রাখেন জেলা ম্যাজিস্ট্রেট অফিস থেকেও অর্ডার এসেছে, জেলা ম্যাজিস্ট্রেট থেকেও অর্ডার এসেছে, এবং রেডিওতে কি হচ্ছে? রেডিওগ্রাফের মাধ্যমে কি ঘোষণা হয়েছে?
দুইটা অর্ডার পেয়েছে। কয়টা অর্ডার পেয়েছে? একটা তো রেডিওগ্রাফে তো একটা অর্ডার পাইছে, আবার কি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে অর্ডার পেয়েছে তাদের আপনাদেরকে মুক্তি করে দেওয়ার জন্য। আচ্ছা এই জিনিসটা লেখনে বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার পরে শুনিয়েছেন ফরিদপুরের ডেপুটি জেলার, ঢাকার ডেপুটি জেলা নাই, এই যে ডেপুটি জেলাটা, এই যে ডেপুটি জেলা, ইনি কিন্তু ঢাকার ডেপুটি জেলা না, প্রথম কিন্তু বঙ্গবন্ধুরা ডেপুটি ঢাকায় ইয়া মানে জেলে ছিলেন, ওইখানে তার মানে ওইখানে একজন ডেপুটি জেলা ছিল, পরবর্তী তাদেরকে ট্রান্সফার করা হয়েছে ফরিদপুরে। তাহলে এই ফরিদপুরের যে ডেপুটি জেলা উনি কিন্তু এই মুক্তির অর্ডারটা শোনাইছে কইরা, তাহলে মনে রাখবা ঢাকার জেলা না কি ফরিদপুরের জেলা তাদেরকে শোনাইছে কইরা, কারণ যেহেতু ফরিদপুরের জেলা আছে এখন। আচ্ছা এরপরে দেখেন তিনি পরে শোনালেন, আমি বিশ্বাস করতে চাইলাম না, তিনি পরে শোনালেন কিন্তু আমি বিশ্বাস করতে চাইলাম না। ভাবছে কি হয়তো এটা সরকারের চাল হতে পারে খাওয়ানোর জন্য, যে হ্যাঁ আপনাদেরকে মুক্তি দিয়েছে এবার আপনারা খান, কারণ ওই যে অনশনের কারণে যদি মরে যায় এই ভয়ে মানে সরকার একটা চাল করছে, আমাদেরকে কি করছে চাল করে খাওয়ানোর জন্য, খাওয়া একটু সুস্থ করার জন্য, এই জন্য মনে নিজেরাই বানায় বলছে এটা সরকারের চাল। কিন্তু আসলে মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখলো, মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখলো এবং বলল যে তোমার অর্ডার এসেছে, অর্থাৎ তোমার কি হয়েছে অর্ডার এসেছে, বঙ্গবন্ধুর অর্ডার আগে আসছে, বঙ্গবন্ধুর আগে মুক্তির অর্ডারটা আগে এসেছে, ক্লিয়ার, তোমার অর্ডার এসেছে। আমাকে আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডেপুটি সাহেব বললেন আমাকে অবিশ্বাস করার কিছু নাই, আমাকে কি অবিশ্বাস করার কিছু নাই, কারণ আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নাই, আমার অবিশ্বাস করে লাভ কি, আমার কোনো স্বার্থ নাই। কেন স্বার্থ নাই কোন তো? কারণ তারা সরকারি চাকরি করে, সরকার যা বলে তা শুনতে বাধ্য, তাই এই জন্য তার স্বার্থ নাই। বঙ্গবন্ধু যদি খাওয়াই তাতেও তার কোনো লাভ নাই, যদি বঙ্গবন্ধু না খাওয়াই তাতেও তার কোনো লাভ নাই, তার কারণ তিনি সরকারি লোক, এই জন্য বলে সরকারের কর্মচারী, সরকারের কথা শুনতে হয়, এই জন্য বলছে আমার কোনো স্বার্থ নাই, আপনার মুক্তির আদেশ সত্যি এসেছে, সত্যি সত্যি আপনার মুক্তির আদেশ আসছে। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছে, ডাক্তার সাহেব তারা তাদেরকে অনশন ভাঙানোর জন্য কিসের পানি আনছে? ডাবের পানি আনিয়েছেন, মনে রাখবা এটা কিন্তু কিসের পানি? ডাবের পানি আনিয়েছেন। মহিউদ্দিনকে দুজন ধরে বসিয়ে দিলেন, সে আমাকে বলল তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দেবো। মহিউদ্দিন বলতেছে কি তোমার ডাবের পানি আমি খাইয়ে দেবো, দেখো সহকর্মীর প্রতি কত ভালোবাসা। তারপরে 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিলেন। তাহলে কয় চামচ? 2 চামচ। দেখো মহিউদ্দিন কি করছে, নিজে আগে না খায় বঙ্গবন্ধুরা কিন্তু অনশন ভাঙাচ্ছে, তাই এটা প্রতি সহকর্মীদের সাথে দেখো আত্মসমর্পণ। আর মহিউদ্দিন যেহেতু নিজে মানে খাইতে দিছে, ডাব খাই পানি খাইতে দিছে, এই জন্য আর কি আর অনশন রাখার অপশন, অর্থাৎ নিজের বন্ধুর কাছে আত্মসমর্পণ করা, বন্ধুর কথাই শোনা লাগছে। আচ্ছা সকাল 10টার দিকে খবর পেলাম, 10টার দিকে অর্থাৎ 28 তারিখ 10টা, মনে রাখবেন সকাল 10টা, 28 তারিখ এরকম 10টার দিকে খবর পেলাম আব্বা আসতেছে। তো কয় তারিখ? 28 তারিখ আব্বা আসতেছে। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব না, জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এত দুর্বল যে আমি জেল গেট পর্যন্ত হাইটে যাবো, এই হাইটার শক্তি নাই, নেওয়ার সময় নাই। তাই কর্তৃপক্ষ কি করছে দেখো, তাই কর্তৃপক্ষ ভেতরে নিয়ে আসলেন, অর্থাৎ ভেতরে আব্বাকে ভেতরে নিয়ে আসলেন, যে তোমার বাবার সাথে দেখা করতে তো হাইটা কোন আমার যাওয়ার কথা ছিল, বঙ্গবন্ধু নিজে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার তো শক্তি নাই, এই জন্য কি করছে তার আব্বারে ভিতরে নিয়ে আসলেন। আমাকে দেখেই আব্বা চোখের পানি এসে গেল, অর্থাৎ আমাকে দেখে আব্বা চোখের পানি এসে গেল। আব্বার সহ্য শক্তি খুব কম, অর্থাৎ আব্বার কি সহ্য শক্তি খুব কম। তা দেখেন জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব না, এটাকে দেবো। আচ্ছা আব্বার সহ্য শক্তি খুবই কম, এর জন্যই তিনি মহান জনের পিতা, সহ্য শক্তি কম, দয়া মায়া বেশি, আবেগ বেশি, এর জন্যই তিনি মহান একটা ব্যক্তির পিতা হইতে পারছেন। আচ্ছা কম, কোনো মতে চোখের পানি মুছে ফেললেন, কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন তোমার মুক্তির আদেশ হয়েছে, তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে। বঙ্গবন্ধুরে বলতেছে আমি ঢাকায় গিয়েছিলাম, তোমার মা রেনু হাসিনা, কয়জন গেছিল দেখো, বঙ্গবন্ধুর বাপ গেছিল, তার মা গেছিল, রেনু গেছিল আর হাসিনা, এই 4 জনকে নিয়ে উনি সহ 5 জন, হাসিনা এবং কামালকে নিয়ে 2 দিন বসে রইলাম, কেউ খবর দেয় না। ঢাকার জেলে গেছিল তারা, তাহলে ঢাকার গিয়ে জেলে গিয়ে খুঁজে পায় নাই। দেখো কারা কারা গেছিল, মোট 5 জন। এরা বঙ্গবন্ধুর বাপ তো নিজে ছিলই, তারপরে মা রেনু তার স্ত্রী, হাসিনা তার বড় মেয়ে এবং তার বড় ছেলেকে, মোট 5 জনকে নিয়ে গেছিল। তাহলে 2 দিন আগে বসে রইলাম, কেউ খবর দেয় না। তোমাকে কোথায় নিয়ে গেছে, আর তোমারে কোথায় নিয়ে গেছে কেউ কোনো আমাদেরকে খবর দেয় না। তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ, তখন এরকম আচ্ছা তারপরে কোথায় নিয়ে গেছে, তুমি ঢাকায় নাই
একথা জেল গেট থেকে বলছে। জেল গেট থেকে একজন বলছে যে তুমি আর ঢাকায় এখন নাই, এই জেল গেট থেকে একজন বলছে, জেল গেট থেকে একজন বলছে যদিও পরে খবর পেলাম তুমি ফরিদপুরের জেলে আছো। কোথায় আছো? ফরিদপুরের জেলে আছো। তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ, চাইলে আসা যাইতেছিল না। নারায়ণগঞ্জে এসে যে জাহাজ ধরবো তারও উপায় নাই। ঠিক আছে, তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে আমি চলে আসলাম এই ফরিদপুর জেলে, কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুরে নেওয়া হয়েছে কিনা। আমি এখনো শিওর না যে ফরিদপুরে নিছে কিনা। জেলগেটা তো এমনিতেই বলছে, বাট আমি আসলে শিওর ছিলাম না। আজই টেলিগ্রাম করলো, অর্থাৎ আজই আমার টেলিগ্রাম করলো, কারণ শত্রুর কাছে কোনো কথা বিশ্বাস করা যায় না। তো বলছে যে তিনি ফরিদপুরে আছেন, কিন্তু শত্রু তো কত কথাই বলে, শত্রুর কথা বিশ্বাস করা যায় না। তাহলে দেখো, তাহলে 4 জনকে নিয়ে তিনি এই মোট 5 জনকে নিয়ে আসলো। তাহলে 21শে ফেব্রুয়ারি হরতাল অবরোধ চলছিল। তাহলে কেন দেখো এই যে তাদেরকে দেখো, এই যে ঢাকা থেকে তার এই যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, যোগাযোগ ব্যবস্থা কেন বন্ধ? ওই যে 21শে ফেব্রুয়ারির কারণে হরতাল অবরোধ, আর হরতাল অবরোধের কারণে গাড়ি ঘোড়া সব বন্ধ। এই জন্য তিনি কিন্তু এই যে ঢাকা থেকে যাইনার পরও কি ফরিদপুরে আসতে পারতেছিল না ভালো করে। এই জন্যই তার স্ত্রী এবং রেনুকে রাইখা কি করছে, নিজে ফরিদপুরে আসে, কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না। ক্লিয়ার? আশা করি মোটামুটি এই পর্বটা বুঝতে পেরেছো। 135 পেজ পর্যন্ত আজকে আমরা পড়লাম। পরবর্তী পর্বে আমরা বাকিটা সম্পূর্ণ শেষ করে দেবো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলো না। আর সম্পূর্ণ ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখেছো তাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, ডাক্তার সাহেব বঙ্গবন্ধুকে কিসের পানি খাইয়ে কি করছিল? অনশন ভাঙানোর চেষ্টা, মানে জন্য কিসের পানি নিয়ে আসলো? ঠিক আছে, জাস্ট ঝটপট অবশ্যই কমেন্ট করে জানাবা কিসের পানি দিয়ে অনশন ভাঙাইছিল বঙ্গবন্ধুর। এটা অবশ্যই ঝটপট কমেন্ট করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যদি রেসপন্স ভালো করো তাহলে তোমাদের এসএসসির ভিডিওগুলো খুব দ্রুত দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।